আসসালামু আলাইকুম। আচ্ছা, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছ। দেখো, আমরা আমরা পড়ছিলাম হচ্ছে, আচ্ছা, আজকে সিলভিয়া প্ল্যাথের ব্রিফ কোশ্চেন পড়ার কথা ছিল। তো চলো আমরা দেখি সিলভিয়া প্ল্যাথের ব্রিফ কোশ্চেন। ওকে, এই হচ্ছে সিলভিয়া প্ল্যাথের ব্রিফ কোশ্চেনের পিডিএফ। আমরা এইখান থেকে আজকে পড়বো এবং সামনের দিনের পরে শর্ট কোশ্চেন হবে। দেখো, হাউ ডাজ, এক নম্বর আর কি প্রশ্নটা, যে হাউ ডাজ দ্য মাদার স্পিকার অ্যাড্রেস হার চাইল্ড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম মর্নিং সং। মর্নিং সং যে কবিতাটা, এখানে কিভাবে মা, অর্থাৎ যিনি এখানকার স্পিকার তিনি হচ্ছেন একজন মা, সে তার বাচ্চাকে কি বলে সম্বোধন করতেছে শুরুর দিকে, এই কবিতার শুরুর দিকে। তো তাকে বলতেছে লাভ ইজ দ্য ইনিশিয়াল ওয়ার্ড ইন দ্য পোয়েম মর্নিং সং। মর্নিং সং এর শুরুর যে ওয়ার্ডটা সেটা হচ্ছে লাভ, ভালোবাসা। And simultaneously, the mother speaker directly addresses her recently born baby, love set you going। মানে বারবার আমাদের স্পিকার এখানে মূলত বলতেছিলেন, মানে একই সময়ে আর কি, যে লাভ সেট ইউ গোয়িং, এটা ডিরেক্টলি তাকে অ্যাড্রেস করে এই নিউবর্ন বেবির উদ্দেশ্যে এটা বলতেছে। এটার অনেকটা বাংলা থিম এরকম দাঁড়ায় যে তুমি হলা ভালোবাসার ফসল। হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসার ফলেই তো তোমার একটা বাচ্চা হচ্ছে, তো এটাকে বলতেছে ভালোবাসার ফসল হচ্ছে তুমি। ওকে, এরপরে হোয়াট ডাজ দ্য ফ্রেজ এ ফ্যাট গোল্ড ওয়াশ রেফার টু। একটা একটা মোটা গোল্ড ওয়াশ, এটা কোন জিনিসটাকে বোঝাচ্ছে? দ্য ফ্রেজ এ ফ্যাট গোল্ড ওয়াশ রেফার্স টু দ্য নিউ বর্ন বেবি। এটা একটা নতুন যে বেবি, যেটা জন্মগ্রহণ করেছে, তাকে বোঝাচ্ছে এই ফ্যাট গোল্ড ওয়াশ দিয়ে। টু কম্পেয়ার এ বেবি টু এ ফ্যাট গোল্ড ওয়াশ ইজ সারিয়াল। বলতেছে এইভাবে, যে একটা তোমার বেবিকে কম্পেয়ার করা একটা ফ্যাট গোল্ড এর সঙ্গে, সেটাকে বলতেছে যে এটা এটা হচ্ছে অবাস্তব একটা বিষয় বা পরাবাস্তব একটা বিষয়, সারিয়াল। সাধারণত এটা কেউ করে না, করা হয় না। দ্য চাইল্ড ইজ অ্যানিমেট উইথ, দ্য চাইল্ড ইজ অ্যানিমেট হোয়াইল এ ওয়াচ ইজ ইনঅ্যানিমেট। এখানে চাইল্ড এবং এই ঘড়ির মধ্যে পার্থক্যটা কি? যে একটা চাইল্ড হচ্ছে একটা, আচ্ছা একটু ধরো তো। আচ্ছা, আমার পিচ্ছি Tenía ছেলেটা cierta. বলে আজকে আমার কোলে বসে থেকেও ক্লাস করা দেখবে, এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। রেখে আসলাম। আচ্ছা, তো বলতেছে যে এখানে যখন একটা বাচ্চা হচ্ছে অ্যানিমেট, জীবন্ত, অন্যদিকে একটা ঘড়ি সেটা তো একটা বস্তু জিনিস সেটা। তো সিমিলি সাজেস্ট দ্যাট দেয়ার ইজ দেয়ার ইজ এ গ্রেট ডিস্টেন্স বিটুইন দ্য অ্যাক্ট অফ লাভ অ্যান্ড দ্য ফ্যাক্ট অফ দ্য বেবি। এই যে সিমিলিটা, এই সিমিলিটা সাজেস্ট করে যে একটা বড় দূরত্ব রয়েছে এই ভালোবাসার যে কাজ সেটা এবং ফ্যাক্ট অফ দ্য বেবি, এবং এবং এই বেবির যে বিষয়টা সেই সেই জায়গাটাতে। মানে ভালোবাসার, তুমি একটা সুন্দর রোলেক্স ঘড়ি তুমি পছন্দ করতেই পারো, আবার তুমি তোমার বাচ্চাকেও ভালোবাসো অবশ্যই। এই দুইটা ভালোবাসার ভেতরে পার্থক্য আছে না? তো সেই পার্থক্যের কথা এখানে বোঝাচ্ছে আর কি। হোয়াই ডিড দ্য মিডওয়াইফ স্ল্যাপ দ্য নিউ বর্নস ফুট স্টোল। কেন মিডওয়াইফ, মিডওয়াইফ বলতে যে ধাত্রী, হুম, যারা বাচ্চা হওয়ায় লেবার রুমে যারা কাজ করে হসপিটালে, তাদেরকে বলা হচ্ছে মিডওয়াইফ। তো সেই মিডওয়াইফ কেন একটা বাচ্চার ফুট সোলে, পায়ের তলায় স্ল্যাপ করে,
মানে বাড়ি দেয় বা হাত দিয়ে আঘাত করে কেন? The midwife slapped the newborn baby's foot soles in order to provide it with a gateway into life. মানে এটা করে কারণ ওই যে একটা বাচ্চাকে কাঁদানোর জন্য। যতক্ষণ না একটা বাচ্চা কাঁদতেছে ততক্ষণ ওই বাচ্চাটার তোমার বলতে পারো হার্ট ফুসফুস এগুলা সুন্দরভাবে কাজ করতেছে বলে ধরা ধরা হয় না। এই জন্য একটা ছোট বাচ্চা হওয়ার পরে এই বাচ্চাটাকে হচ্ছে তোমার কাঁদাতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে তার অনেকে পায়ের তলায় থাপ্পড় মারে, অনেকে পিঠের উপরে বাড়ি দেয়, এমনকি অনেকে পানিতে চুবায়। আমার আমার যেমন প্রথম যখন ছেলেটা হয় 2012 সালে আর কি, তো ওকে তো পানিতে চুবায় রাখছিল। মানে হওয়ার পরে কোনো কিচ্ছু নাই, কোনো সারা শব্দ নাই। তারপরে প্রায় অনেকক্ষণ পানিতে চুবানোর পরে হচ্ছে তারপরে ও হচ্ছে কান্না করে উঠছিল আর কি। এবং তাকে ওই হসপিটালে নিয়ে গেছিলাম, প্রথমবার তো এই জন্য হসপিটালে নিয়ে গেছিলাম, যদিও সেখানে গিয়ে নর্মালি হয়েছে। পরের গুলো বাড়িতেই হয়েছে, আরো পরে দুইটা হয়েছে এবং দুইটা বাড়িতেই, কিন্তু ওইটার বেলায় এই করা লাগছে আর কি। তো সেই থেকে আসলে মানে কেন পানির ভেতরে রাখলো কি কারণে, এটা তো তার আগে তো আর জানতাম না। তো এটা তখন থেকে জানি। হাউ ক্যান এ নিউ বর্ন বেবি কাস্ট আ শ্যাডো আপন দ্য স্ক্রুনিটি অফ দ্য অ্যাডাল্টস? বলা হচ্ছে একজন নতুন জন্ম নেওয়া বেবি কিভাবে তোমার অনেকের ভিড়ে সে বলতে পারে অ্যাটেনশন নেয়, অনেকের ভিড়ে অ্যাডাল্টদের অ্যাটেনশন সে কিভাবে নেয় সেটাই বলতেছে। বা অ্যাডাল্টরা সবসময়ের জন্য বা বড়রা সবসময়ের জন্য তাকে তোমার নজরে রাখে কেন, ব্যাপারটা এরকম আর কি। The newborn baby's metaphorical nakedness or vulnerability puts into shade or cast gloom over the grown-up's false sense of scrutiny. সরি, সিকিউরিটি। স্ক্রুটিনি না তো, সিকিউরিটি। তো বলা হচ্ছে যে এই যে একটা ছোট বাচ্চা নতুন যখন হচ্ছে, সে নেকেড থাকতেছে। তো এটা হচ্ছে মেটাফরিক্যাল ওয়ার্ড, এই নেকেড দিয়ে বোঝাচ্ছে। অথবা আহ, সে হচ্ছে ভালনারেবল অবস্থায় রয়েছে, দুর্বল অবস্থায় রয়েছে। একটা ছোট বাচ্চাকে কি হয়, এটা এটা একটা বাস্তব কথা, আমরা শোনা আর কি, যে আমার আমার আপন দাদি, হ্যাঁ এই দাদি যখন ছোটবেলায় ছিল তাকে নাকি ওই শেয়ালে নিয়ে গেছিল। মানে বাহিরে আগে তো বন জঙ্গল ছিল বেশি, বাহিরে শোয়াই রাখছে এই কাপড়ে ভেতর করে, এবং এই কাপড়ে কামড় দিয়ে শেয়ালে নিয়ে গেছে। মানে বাচ্চা নাই, কি ব্যাপার, সন্ধ্যাবেলা পরে দেখে জঙ্গলের মধ্যে কাঁদতেছে। পরে যায় দেখে যে হ্যাঁ, তো শেয়ালে কামড় টামড় দেয়নি, কিন্তু ওই উপরে কাপড় দিয়ে জড়ানো ছিল তো। তো কথা হচ্ছে যে একটা ছোট বাচ্চা, মানুষের বাচ্চা দেখো, প্রথম 8-10 বছর সে এতটাই ভালনারেবল অবস্থায় থাকে যে শেয়াল কুকুর মুরগি এগুলো সবাই তাকে ক্ষতি করতে পারে। তো এটাই বলতেছে যে একটা ছোট বাচ্চা যখন সে নেকেড অবস্থায় রয়েছে, নেকেড শব্দটা দিয়ে মূলত এখানে বোঝাচ্ছে যে তার দুর্বলতাকে। তো বলতেছে যে এই অবস্থাটা পুটস ইনটু শেড অর কাস্ট গ্লুম ওভার দ্য গ্রোন আপস ফলস সেন্স অফ সিকিউরিটি। এবং এইটা আমরা যারা বড়রা আমাদের ভেতরে এক ধরনের হচ্ছে যে সিকিউরিটির যে সিকিউরিটির যে সেন্সটা, সেটার উপরে যেন একটা হচ্ছে পর্দা ফেলে দেয়, কাস্ট এ শ্যাডো। মানে আমরা সবসময় তার সিকিউরিটি নিয়ে চিন্তা করি। একটা ছোট বাচ্চা যেটা আগেকার দিনে ওই যে একজন মানুষের বিশ এই 20টা বলতেছি 20টাও হতো আর কি, 8টা 10টা করে বাচ্চা কাচ্চা হতো তখন, কিন্তু ওই শেষের দিকের গুলো গিয়ে অতটা ওদের কাজ করতো না। বা আমরা এখনকার যুগে আমাদের একটা বা দুইটা সর্বোচ্চ বাচ্চা হয়, 3টা নিলেই বলে এত। তো সেক্ষেত্রে আমাদের একটু দয়া মায়া বেশি কাজ করে মনে হয়, আমরা সবসময় একটু বেশি চিন্তা করি। একটা বাচ্চা কেন খাচ্ছে না, কেন বেশি খাইলো, কেন ঘুমাচ্ছে না, কেন বেশি ঘুমাচ্ছে, কেন লাফালাফি করতেছে না বা কেন করতেছে, এগুলো নিয়ে আমরা খুব বেশি টেনশন করি। একটা ছোট বাচ্চা 4 বছরের ছেলে পেলে এসে বলে যে পড়তে বসতেছে না। আমার আমি এই যে হোমিও ওষুধ দেই তো, তো মাঝে মাঝে এরকম আসে যে আমার বাচ্চা খাচ্ছে না। তো কি খাচ্ছে না, সবই খায় কিন্তু ভাত ভাত খাচ্ছে না। তো অন্য সব খাইলে ভাত খাবে কেমনে, তার তো পেট ভরা। তারপরে বলতেছে যে আমার বাচ্চা 4 বছর হয়ে গেল, 4.5 বছর হয়ে গেছে এখনো পড়তে বসে না। তো 4.5 বছরের বাচ্চা পড়তে বসবে কেন? 5 বছর, 6 বছর, 10 বছরের নিচের বাচ্চাই বা কেন কেন পড়তে বসবে? ওকে খেলার ছলে যতটুকু শেখানো যায়। তো এরকম ওষুধ নিতে আসে আর অনেকে অনেকে। তো এটা আমরা কেন করি, আমাদের বাপ মা কেন এটা করে? কারণ হচ্ছে ওই যে আমরা আমাদের ভেতরে একটা সেন্স অফ সিকিউরিটি ডেভেলপ করে, যে আমার বাচ্চাটা
তার ভবিষ্যৎটা মনে হয় নষ্ট হয়ে যাবে, মানে 10 বছরের বাচ্চা তার ভবিষ্যৎ নিয়ে এখনই চিন্তা করতেছে। ওকে, হোয়াট কমিক পিকচার অফ এ মাদার ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম মর্নিং সং? মর্নিং সং এর ভেতরে একটা হাস্যকর ছবি, কি সেই হাস্যকর ছবি যেটা পাওয়া যাচ্ছে আর কি একটা মায়ের ভেতরে? The comic picture of a mother may be seen when she, on hearing her baby's cry, stumbles from her bed into the dark of the night to attend it, wearing her ridiculous Victorian nightgown with floral motifs. আচ্ছা, এবং এটা বলতেছে কমিক যে বিষয়টা, যে একটা ছোট বাচ্চা যখন হয় এবং নতুন যে মা, যারা এখনো অত বেশি এক্সপেরিয়েন্স হয়নি, এরকম ক্ষেত্রে আর কি, যেটা হয় যে বাচ্চাকে প্রচন্ড ভালোবাসে, এই বাচ্চাটা রাত্রিবেলা অন্ধকারের ভেতর যখন কেঁদে দেয়, তখন বাচ্চার মা লাফায় ওঠে, লাফায় উঠে তার বেড থেকে এবং অন্ধকারের ভেতরে সে তার বাচ্চার পরিচর্যায় অ্যাটেন্ড করে। এবং এই সময়টাতে তার পরনে থাকে ভিক্টোরিয়ান নাইট গাউন উইথ ফ্লোরাল মোটিভ, মানে ফুলের নকশা টকশা দেয়া হচ্ছে ভিক্টোরিয়ান নাইট গাউন থাকে। তো এখানে এই কথাটা বলতেছে আমাদের আমাদের দেশে কি হয়, আমাদের দেশে যত ছোট বাচ্চা যেরকমই হোক না কেন, মা যেখানে শোয় তার পাশেই থাকে, তাই না? বাট ইংল্যান্ড বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এরকমটা না। ওরা দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ যেখানে থাকতেছে, একটা ছোট, যত ছোট বাচ্চাই হোক না কেন, তার পাশে আলাদা একটা দোলনা বা আলাদা একটা বেড সেটার উপরে রাখে। তো বাচ্চারা যখন কাঁদতেছে, মাকে উঠে গিয়ে তার কাছে যাইতে হচ্ছে। কিংবা আরেকটু বড় হলো, 2 বছর বা 3 বছর 4 বছর, তখন দেখা যাচ্ছে যে পাশের রুমে ওই আহ, বড় ভাই বা ছোট আপু যারা থাকে তাদের সাথে রাখে, সেটা সেখানেও আলাদা বেড। তো তাদের পার্সপেক্টিভে বলতেছে যে মাটা লাফ দিয়ে উঠে, সে অন্ধকারের ভেতরে হাতড়ায় হাতড়ায় ওই বাচ্চার কাছে যায়, বাচ্চাটার সেবা করে, আলো জ্বালিয়ে তারপর বাচ্চাটার সেবা করে, এবং তার পরনে থাকে নাইট গাউন। বাট বাংলাদেশে হলে কি হয়, যে জাস্ট এই কাত থেকে ওই কাত, তাহলেই বাচ্চা তার সামনে। তো এই এই বিষয়টাকে একটা কমিক পিকচার হিসেবে বলতেছেন, আর আমাদের দেশে এটা নর্মাল আর কি। হোয়াট ডাজ কাউ হেভি রেফার টু? এখানে কাউ হেভি কোন জিনিসটাকে রেফার করতেছে? কাউ হেভি রেফার্স টু দা শেপলেসনেস অর বাল্কি বডি অফ দ্য মাদার। একটা মা যখন বাচ্চা পেটে আসে, সে যত চিকনাই হোক না কেন, একটা সময় গিয়ে সে মোটা হয়ে যায়, তাই না? বেশিরভাগ মানুষই মোটা হয়। তো মোটা হয়ে যায় এবং তারপরে তার একটা শেপলেসনেস অবস্থায় চলে আসে, সে যে বাল্কি বডি, মানে অনেক মোটা বডি হয়ে যায়। তারপর আগের যে সুন্দর মোহনীয় কিউট যে শেপটা, সেটা থাকে না। তারপরে পেটের চামড়ার এদিক দিয়ে দাগ পড়ে যায়, ভাঁজ পড়ে যায়, বা মুখের যে কিউটনেস ওইটা থাকে না, কারণ ওই তাকে রাত জাগতে হয়, কষ্ট করতে হয়, একটা বড় রকমের কষ্ট পার হয়ে আসতে হয়েছে। তো সব মিলে তাকে বলা হচ্ছে কাউ হেভি, মানে গরুর মতো হেভি একটা বডি হয়ে যায় তার তখন। কাউ হেভি দিয়ে মূলত ওই মায়ের বডিটাকে বোঝানো হচ্ছে, যেটা শেপ নষ্ট হয়ে গেছে, যেটা অনেক মুটিয়ে গেছে। হোয়াট ফিগার অফ স্পিচ ডু ইউ ফাইন্ড ইন দ্য লাইন দ্য ক্লিয়ার ভাওয়েলস রাইজ লাইক ব্যালুনস, অ্যান্ড হোয়াট ডাজ ইট সিগনিফাই? বলা হচ্ছে এই ফ্রেজের ভেতরে কোন ফিগার অফ স্পিচ পাওয়া যাচ্ছে? সিমিলি, লাইক ব্যালেন্স বলতে সিমিলি, তাই না? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি। দ্য চাইল্ড ইজ গ্র্যাজুয়ালি গ্রোয়িং অ্যান্ড মেকিং প্রোগ্রেস অ্যাজ ইট অ্যাকুয়ার্স ল্যাঙ্গুয়েজ। দ্য ক্লিয়ার ভাওয়েলস রাইজ লাইক বেলুন, মানে ক্লিয়ার ভাওয়েল বলতে ভাওয়েল শব্দগুলো, যে উম, মা, তারপরে বাবা, দাদা, এই কথাগুলো সে বলা শুরু করে, তাই না? তো এগুলোকে বলতেছে যে ভাওয়েল গুলো ক্লিয়ার হতে থাকে, এবং বাচ্চাটা যত বড় হচ্ছে বেলুনের মতো যেন ফুলতেছে তার ভেতরটা, বা সে বড় হচ্ছে, গ্র্যাজুয়ালি সে ল্যাঙ্গুয়েজ শিখে যাচ্ছে, এটা সে বলতেছে। হাউ মেনি পিপুল মেক দ্য জার্নি ইন দিস পোয়েম? হাউ মেনি পিপুল মেক দ্য জার্নি, এই কবিতার ভেতর কতগুলো লোক আমরা পাবো? তো বলতেছে টু ব্ল্যাক কাট পেপার পিপুল, অ্যাজ ইন্ডিকেটেড, এই লাইনটা ইন্ডিকেট করতেছে যে ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম, ইন্ডিকেটেড ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম, তারপরে কমা, তারপর ক্রসিং দ্য ওয়াটার, মেক এ বোট জার্নি অ্যাক্রস এ রিভার ইন দ্য আন্ডারওয়ার্ল্ড। তাহলে এখানে হাউ মেনি পিপুল মেক দ্য জার্নি ইন দ্য পোয়েম, কতজন লোক জার্নি করলো? তাহলে এখানে টু ব্ল্যাক কাট পেপার পিপুল এবং ক্রসিং দ্য ওয়াটার, তার মানে যে টু ব্ল্যাক পিপুল আর কি, তারা হচ্ছে মানে দুইজন আর কি, তারা এই তোমার হচ্ছে জার্নিটা করতেছে, জার্নি বাই বোট করতেছে এবং নদী পার হয়ে যাচ্ছে তারা আন্ডারওয়ার্ল্ডে।
হোয়াট ডু ইউ মিন বাই কাট পেপার পিপল? কাট পেপার পিপল বলতে, cut paper people refers to the two travelers who lack physical existence. Their spiritual essences or souls are making the journey in the underworld. এখানে কাট পেপার বলতে বলতে দুইটা ট্রাভেলারকে বোঝানো হচ্ছে যাদের ফিজিক্যাল এক্সিস্টেন্সের অভাব রয়েছে, মানে যারা ফিজিক্যালি নাই, মানে সুপার ন্যাচারাল ক্যারেক্টার কাইন্ড অফ, দেয়ার স্পিরিচুয়াল ইসেন্স। এবং এখানে বলতেছে যে এই দুইটা লোক যাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, এটার এক্সাম্পল হিসেবে বলতেছে এখানে যে তারা হচ্ছে স্পিরিচুয়াল ইসেন্স অর সোল, মানে মন বা আত্মার বিষয় আর কি। আর মেকিং দা জার্নি, তারা জার্নি করতেছে আন্ডারওয়ার্ল্ডে, মানে এটা সুপার ন্যাচারাল ক্যারেক্টার দেখে ইন্ডিকেট করতেছে। হোয়াট ইজ ইমপ্লাইড মিনিং অফ কোল্ড ওয়ার্ল্ড শেক ফ্রম দ্য ওয়ার্ল্ড? এটা দিয়ে তোমার কি বোঝাচ্ছে? ইমপ্লাইড মিনিংটা কি, এটা অন্তর্নিহিত মিনিংটা কি? উইদাউট কেয়ারিং ফর দ্য ডার্ক অ্যাডভাইস of the flowers, the traveler on the boat move inexorably on, and they feel that they are moving beyond the world without caring the dark advice, অর্থাৎ ডার্ক অ্যাডভাইস অফ দ্য ফ্লাওয়ার, ফুলগুলোর যে ডার্ক অ্যাডভাইস রয়েছে, মানে ফুলগুলোর ভেতর থেকে যে একটা মেসেজ, সেই মেসেজটা তারা কেয়ার করছে না। দ্য ট্রাভেলার্স অন দ্য বোট, তারা অনবর্ত, ইনএক্সোরেবলি তারা হচ্ছে তোমার আহ ইয়ে করতেছে, কি বলে, জার্নি করতেছে, মানে কি বলে এটাকে, অসহ্য রকমের জার্নি, খুব কষ্ট করে তারা বোর্ড দিয়ে তারা জার্নি করতেছে। অ্যান্ড দে ফিল, এবং তারা ফিল করতেছে যে দে আর মুভিং বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড, তারা ফিল করতেছে তারা পৃথিবীর বাহিরে চলে যাচ্ছে কোথাও, কোনো এক জায়গায়। হোয়াট ডাজ দ্য পেল হ্যান্ড সিগনিফাই? দ্য পেল হ্যান্ড ইন দ্য পোয়েম ক্রসিং দ্য ওয়াটার signifies the hand of crops, and thus the passenger are reminded that they are in the world of death. পেল হ্যান্ড, এই ক্রসিং দ্য ওয়াটার এই যে কবিতাটা, সেখানে ইন্ডিকেট করতেছে যে, সিগনিফাই করতেছে যে হ্যান্ড অফ ক্রপস, অর্থাৎ মৃত বডির যে হাত সেটা। এবং দাস, এভাবে এই প্যাসেঞ্জাররা তারা মনে করতেছে যে তারা হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য ডেড, মৃতদের ওয়ার্ল্ডে পৌঁছে গেছে। হোয়াট সাজেস্ট দ্য ফাইনালিটি ইন দ্য পোয়েম ক্রসিং দ্য ওয়াটার? মানে ক্রসিং দ্য ওয়াটারের ভেতরে ফাইনালিটিতে বলতে কি বোঝানো হচ্ছে? The silence of the astounded soul at the end of the poem suggests finality. The journey is over. অর্থাৎ এই ফ্রেজটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমাদের শেষে গিয়ে এই জার্নিটা শেষ হচ্ছে, যে জার্নিটা ওভার হয়ে যাচ্ছে। What does expressionless silence signify? Expressionless silence দিয়ে কি বোঝাচ্ছে? Silence refers to loud warning noise, but here expressionless silence signifies stillness that surprises the souls in the underworld. সাইলেন্ট দিয়ে সাধারণত বোঝায় যে বড় কোনো লাউড, খুব উচ্চ শব্দের কোনো মাইক টাইক বাজিয়ে শব্দ করা। কিন্তু এখানে এক্সপ্রেশনলেস সাইলেন্স দিয়ে বোঝানো হচ্ছে যে স্টিলনেস, মানে থেমে আছে যেন, কোনো শব্দ নাই। দ্যাট সারপ্রাইজ দ্য সোল, যেটা আন্ডারওয়ার্ল্ডে গিয়ে এই সোল দুটি, যে সোল দুটি মারা গিয়ে তোমার আন্ডারওয়ার্ল্ডে যাচ্ছে, তাদেরকে সারপ্রাইজ করতেছে, অবাক করতেছে। ক্রসিং দ্য ওয়ার্ল্ড, ক্রসিং দ্য ওয়াটার ওই কবিতার আর কি। গিভিং দ্য মিনিং অফ দ্য সাইলেন্স অ্যাজ অ্যাস্টাউন্ড সোল, গিভ দ্য মিনিং, এইটার তোমার মিনিংটা কি? দ্য সাইলেন্স অফ দ্য অ্যাস্টাউন্ড সোল, মানে অবাক হয়ে যাওয়া, সারপ্রাইজড হয়ে যাওয়া সোলদের নীরবতা। দ্য কোট এক্সপ্রেশন রেফার্স টু দ্য স্টিলনেস অ্যান্ড সারপ্রাইজ দ্যাট অ্যাবসর্ব দ্য সোল ইন হেডস অর দ্য ওয়ার্ল্ড অফ দ্য ডেড। বলা হচ্ছে এই ওয়ার্ল্ড অফ ডেড এ, মৃতদের যে জগৎ, অথবা যেটার নাম হচ্ছে হেড, এই জায়গাটাতে যাওয়ার পরে তোমার এই যে দুইটা সোল, যে দুইটা সোল যাচ্ছে আর কি মারা যাওয়ার পরে, তারা ওখানে গিয়ে ওই যে মানে চুপচাপ হয়ে যাচ্ছে, কোনো চিল্লাপাল্লা নাই, কোনো শব্দ নাই, নয়েজ নাই, সবকিছু স্টিল। হ্যাঁ,
এবং সেটা এক্সপ্রেশনলেস। তো এটাকেই বোঝাচ্ছে আর কি, সাইলেন্স অফ দ্য অ্যাস্টাউন্ড সোল। অর্থাৎ সোল দুটি সারপ্রাইজড হয়ে নীরব হয়ে যাচ্ছে। এটা লাগবে না, আমরা এটা দেখি। হোয়াই ডাজ সিলভিয়া প্ল্যাথ ইউজ হর্স ইমেজারি ইন দ্য পোয়েম ওয়ার্ডস? ওয়ার্ডস নামক যে কবিতাটা রয়েছে সেটার ভিতরে হর্স ইমেজারি দিয়ে তিনি কি বোঝাচ্ছেন, কেন ব্যবহার করতেছেন? The almost physical sense of vibration coupled with the repetition of the word echoes links the X image to that of horses galloping. বলতেছে যে অলমোস্ট ফিজিক্যাল সেন্স অফ ভাইব্রেশন কাপলড উইথ রিপিটেশন অফ দ্য ওয়ার্ডস ইকোস। অর্থাৎ আমাদের যে ফিজিক্যাল সেন্স ভাইব্রেশনের, মানে কানের ভেতরে যে সেন্সটা আমাদের আছে, এটা ইকো হচ্ছে। লিঙ্কস দ্য এক্স ইমেজ অফ দ্য হর্সেস, মানে এই যে কুঠারের যে আঘাত, সেই কুঠারের আঘাতের ইমেজটা এখানে ভেসে উঠতেছে বা এখানে দেখা যাচ্ছে টু দ্যাট অফ হর্স গ্যালোপিং, এবং যে এখানে মূলত হর্সরা তোমার গ্যালপ করতেছে। বলতে পারো হচ্ছে যে গ্যালোপিং মানে কি, গ্যালোপিং মানে হলো গ্যালোপিং মানে দ্রুত গতিতে চলা, এরকম আর কি। হর্সরা যখন দ্রুত গতিতে যাচ্ছে মনে হচ্ছে যেন এক্স, অর্থাৎ তাদের যে পায়ের যে খুর, সেই খুরের শব্দটা ইকো হচ্ছে আমাদের ফিজিক্যাল সেন্সে। আমাদের যে কানের যে সেন্সটা রয়েছে, হিয়ারিং সেন্স, এটা আমরা শুনতে পাচ্ছি এবং এটা ইকো হচ্ছে। প্ল্যাথ হিয়ার ইউজেস হর্স ইমেজারি টু সিগনিফাই ক্রিয়েটিভ এনার্জি। এখানে প্ল্যাথ এখানে হর্সের যে ইমেজারিটা ব্যবহার করছেন, এটা দিয়ে মূলত ক্রিয়েটিভ এনার্জিটাকে তিনি বোঝাতে চাচ্ছেন। হোয়াট ডাজ দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা ওয়ার্ডস সাজেস্ট? ওয়ার্ডস যে কবিতাটা, এটা কিন্তু কবিতার নাম, হ্যাঁ। ওয়ার্ডস যে কবিতা, এটার প্রথম যে স্ট্যাঞ্জাটা রয়েছে সেটা কোন জিনিসটাকে সাজেস্ট করছে? দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ ওয়ার্ডস সাজেস্ট দ্যাট দ্য অ্যাক্ট অফ রাইটিং ইজ স্ট্রেনাস লাইক চপিং ডাউন এ ট্রি। ওয়ার্ডস এর প্রথম যে হচ্ছে প্যারাটা বা স্ট্যাঞ্জাটা রয়েছে, সেটা বলতেছে যে তোমার সেই কাজটার সাথে সেই সেই ওয়ার্ডস, ওই প্রথম স্ট্যান্ডার্ড সাজেস্ট করতেছে যে লেখালেখির যে কাজটা, এটা অনেক কঠোর, কঠিন, স্ট্রেইনাস। কেমন কঠিন? লাইক চপিং ডাউন এ ট্রি, একটা গাছ কাটার মতো। একটা গাছ কাটা যতটা কঠিন, ঠিক তেমনই কঠিন হচ্ছে লেখালেখির কাজ করা। এগুলো লাগবে না। হোয়াই ডাজ সিলভিয়া প্ল্যাথ সারেন্ডার টু দ্য ফিক্সড স্টার অফ ডেথ? মৃত্যুর যে ফিক্সড স্টার, মৃত্যুর যে বলতে পারো কাইন্ড অফ আজরাইল, তার কাছে কেন সে সারেন্ডার করলো? At the end of words, Sylvia Plath has surrendered to the fixed stars of death that pervaded her life and work, because she believes that while she dies, her words will live on. এই ওয়ার্ড যে কবিতা, সে কবিতা, ওই কবিতাতে সিলভিয়া প্ল্যাথ তিনি মৃত্যুর কাছে সারেন্ডার করতেছেন, মানে ফিক্সড স্টারের কাছে। মৃত্যুর যে ফিক্সড স্টার, মানে মৃত্যুর যে লক্ষণ পূর্বেই দেখা যাচ্ছে আর কি। তো বলতেছে যে এর কাছে এর কাছে সে সারেন্ডার করতেছে, দ্যাট প্রিভেন্ট হার লাইফ, যেটা তার জীবনটাকে স্টপ করে দিচ্ছে, সরি, যেটা পারভেটেড হার লাইফ, যেটা তার জীবন জুড়েই রয়েছে and কাজ জুড়েই রয়েছে, মানে তার জীবন জুড়ে তার আমরা যত লেখালেখি কাজ যত দেখতে পাবো, সব জায়গায় সে যেন মৃত্যুর কাছে গিয়ে সারেন্ডার করতেছে। এর কারণ হচ্ছে সে বিশ্বাস করে যে হোয়াইল শি ডাইজ, যখন সে মারা যাবে, হার ওয়ার্ডস উইল লিভ অন, তার ওয়ার্ডটা তখন টিকে থাকবে। ওয়ার্ড মানে এখানে কবিতা, তার লেখা, এগুলো আর কি, তার বক্তব্য। আমাদের সিলভিয়া প্লেথ তার প্রত্যেকটা রাইটিং, তার প্রতিটা সভা, সেমিনার, বক্তৃতা, সব জায়গায় তিনি মৃত্যুর কথা স্মরণ করেছেন এবং মৃত্যুর কাছে গিয়ে তিনি হচ্ছে সারেন্ডার করেছেন। কারণ তিনি জানেন তিনি মারা যাবেন, ঠিক আছে, এটা চিরসত্য, কিন্তু তার কথাগুলো, তার লেখালেখি, এগুলো থেকে যাবে। আসলে কি তাই না? দেখো, 100 বছর আগে মারা গেছে, আমরা এখনো তার লেখা পড়তেছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিক্সড স্টারস? ফিক্সড স্টারের মিনিংটা কি? ফিক্সড স্টারস রেফার্স টু ডেস্টিনি or divinity that controls human life. ফিক্সড স্টার বলতে এখানে আমরা জানি যে ওই যে আকাশের
তোমার গ্রহ তারা, যেটা ওই যে দেখবা জ্যোতিষীরা বলে থাকে, গ্রহ চেঞ্জ হয়েছে, এখান থেকে ওখানে গেছে, এর জন্য আপনার লাইফে এটা নেমে আসবে ওটা নেমে আসবে, এরকম বলে না অনেক সময়। তো এই ফিক্সড স্টার দিয়ে মূলত এখানে ডেস্টিনিকে বোঝানো হচ্ছে বা ডিভাইনিটিকে বোঝানো হচ্ছে, যেটা আমাদের জীবনটাকে, মানুষের জীবনটাকে কন্ট্রোল করে। হোয়াট ডাজ দ্য বটম অফ দ্য পোল সিগনিফাই? পুল এর বটম বা বটম অফ দ্য পোল, এটা কোন জিনিসটাকে সিগনিফাই করে? দ্য বটম অফ দ্য পোল সিগনিফাই দ্য কিংডম অফ ডেথ। মৃত্যুর যে রাজ্য, মৃতদের যে রাজ্য, তাদের যে বটম, মানে তাদেরকেই মূলত সিগনিফাই করতেছে বটম অফ দ্য পোল। আচ্ছা, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম দ্য রাইভাল? রাইভাল নাম আরেকটা কবিতা আছে তোমাদের, তো এটার থিম কি? দ্য রাইভাল বাই সিলভিয়া প্ল্যাথ ডিলস উইথ দ্য থিম অফ রাইভালরি। এইটা তোমার এক ধরনের শত্রুতা, শত্রুতা বা বিরুদ্ধাচারণের যে থিম, সেটাকেই আহ, সেটার উপরে উপরে এই কবিতাটি লেখা হয়েছে, দ্য রাইভাল। একই সঙ্গে শুধু যে রাইভালরি আছে তাই না, এখানে কনফ্লিক্ট আছে, অ্যানিমোসিটি, শত্রুতা আছে বিটুইন হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। তো রাইভাল কবিতার ভেতর মূলত হাজবেন্ড এবং ওয়াইফের ভেতরে যে দ্বন্দ্ব, তাদের মধ্যে যে ঘাত প্রতিঘাত, শত্রুতা, কনফ্লিক্ট, এগুলো নিয়েই দ্য রাইভাল লেখা হয়েছে। স্যার, একটা কোশ্চেন ছিল। বলো। স্যার, এখানে কি আমরা হাজবেন্ড ওয়াইফেরটাই দিব না মা একটা দিব? হাজবেন্ড ওয়াইফেরটা দিব। জি, আচ্ছা। হাজবেন্ড ওয়াইফেরটা দিব, কারণ হচ্ছে যে এই কবিতা আমরা অনেক আগে পড়েছিলাম, যখন এখানে মায়ের কথা বলা হচ্ছিল। পরবর্তীতে আবার দেখতেছি যে এখানে হাজবেন্ড ওয়াইফের কথা বলতেছে। ঠিক যেমন গুড মোরো আমরা পড়তেছিলাম, আমরা আমাদের সময়টাতে গুড মোরো পড়েছি, হচ্ছে গুড মোরো মানে মানে আগামীকে সুন্দর, আগামী ভবিষ্যৎকে অভিবাদন জানানো এরকম। পরে এসে দেখলাম, আমি আমি যখন পড়াইতে আসছি তখন দেখতেছি যে এখানে বলা হচ্ছে যে গুড মোরো, মানে গুড মোরো বলতে শুভ সকাল। তো এগুলো চেঞ্জ হয়, হ্যাঁ, এক্সপ্লেনেশন গুলো ধীরে ধীরে একটা সময় গিয়ে, সময়ের ব্যবধানে বা এক এক রাইটার থেকে আরেক রাইটার এগুলো চেঞ্জ হয়। তো এখনকার বইতে যেটা আছে সেগুলোই দিতে হবে। আবার আমাদের যে বইগুলো, তুমি যদি, তুমি যখন বড় হবে, তুমি যখন টিচার হবে, তখন দেখবা যখন নেট ঘাটাঘাটি করে পড়তে যাবে, আমাদের এসব বইয়ের সাথে অনেক জায়গার এক্সপ্লেনেশন মিলে না। এখন আমাদের টিচাররা তো এই বইগুলো দেখেই আমাদেরকে মার্কস দিবে, যার জন্য আমাদেরকে এটাই তোমার পড়তে হবে, বইয়ে যা আছে তাই। আমরা যদি উইকিপিডিয়া থেকে একটু তথ্য নিয়ে এসে পড়ি, অনেক সময় দেখা যায় এদিক সেদিক হয়। তো ও টিচাররা তো আর ওইটা পড়বে না। হু আর গ্রেট লাইট বড়োয়ার্স? কারা হচ্ছে লাইট বড়োয়ার, মানে আলো ধার করে? আমরা এক কথা বলতে পারি ফুটেজ খাওয়া। হ্যাঁ, ফুটেজ খাওয়া মানে তুমি একটা ছবি তুলতেছো বা একটা ভিডিও করতেছো, এর সামনে দিয়ে বারবার একজন ব্যক্তি যাচ্ছে, মানে সে চাচ্ছে যে তাকে দেখানো হোক, মানে ওইটাকে বলা হচ্ছে ফুটেজ খাওয়া। বা তুমি একটা বক্তৃতা দিতে গিয়ে তুমি একটা কিছু বলে চুপচাপ আছো, মানে তোমার উপরে ক্যামেরা ধরে রাখছে, তো এটা হচ্ছে ফুটেজ খাওয়া। তো এই লাইট বড়োয়ার হচ্ছে কারা বা ফুটেজ খাওয়া লোক কারা? দ্য মুন ইন দ্য স্কাই অ্যান্ড দ্য হাজব্যান্ড, অ্যাকর্ডিং টু দ্য স্পিকার ওয়াইফ, আর গ্রেট লাইট বড়োয়ার। বলতেছে যে আকাশের চাঁদ যেমন সূর্য থেকে আলো ধার করে, ঠিক তেমনি হাজবেন্ডরাও হচ্ছে আলো ধার করে, তারা হচ্ছে লাইট বড়োয়ার। এটা কে বলতেছে? একজন ওয়াইফ। এটা এটা সব ওয়াইফই বলে, যেমন আমার ওয়াইফও বলে যে কি করি আমি, সারাদিন খালি বসে থাকি। তা আমি বলি যে সারাদিন তো বসে, আমার কাজই তো বসে থাকাই কাজ। তো বসে থাকলে তো আবার দেখা যায় যে খাইতে ডাকে, একটু দেরিতে গেলেই চোটপাট। হুম। আমি বলি যে আমি একটা কাজ করতেছি হাতে নিছেন, এই কাজটাকে আমি এমন অসম্পূর্ণ রেখে কিভাবে যাই? আর কিছু কাজ আছে যেগুলো হচ্ছে মাথার কাজ, আইডিয়া দিয়ে কাজ করতে হবে, ওই কাজগুলো দেখা যাচ্ছে যে একটা হঠাৎ করে আইডিয়া আসছে, কাজ করতে বসছি, অনেক সময় আইডিয়াটা চলে গেল, তখন তো ওটা অন্তত লিখে রাখতে তো হবে। তো এরকমটা হয়। আচ্ছা, ও একটা এখানে বাদ গেছে। ইন হোয়াট সেন্স ডাজ দ্য হাজবেন্ড রিজেম্বল দ্য মুন? কোন সেন্সে হাজবেন্ডকে মুন এর সাথে মানে সাদৃশ্য বলা হচ্ছে? দ্য স্পিকার ওয়াইফ ইন দ্য পোয়েম দ্য রাইভাল কম্পেয়ার্স হার হাজবেন্ড টু দ্য মুন হুইচ ইজ কোল্ড অ্যান্ড ব্যারেন। মানে মুনের সাথে এভাবে বলতেছে যে তার হাজবেন্ডটা হচ্ছে কোল্ড, অনেক ঠান্ডা স্বভাবের, গম্ভীর,
এবং ব্যারেন, এবং মানে ওর ভেতরে রসকস কিছু নাই, শুষ্ক। তো এদিক দিয়ে সে চাঁদের সাথে তুলনা করতেছে। He resembles the moon in the sense that he, like the moon, outwardly appears smiling, generous and amiable, but inwardly very cold and barren, false and indifferent, as the moon is with the borrowed light. মানে হাজবেন্ডকে, তার হাজবেন্ডের ক্ষেত্রে এটা বলতেছে যে হাজবেন্ড চাঁদের সাথে এদিক দিয়ে মিল আছে যে চাঁদ যেমন দেখতে খুব সুন্দর দেখা যায়, হ্যাঁ, কোনো লাভিং মনে হয়, আমরা চাঁদ মামা বলি, অনেক সময় অনেক কিছু বলে থাকি, কিন্তু ইনওয়ার্ডলি চাঁদে যদি কেউ যাও তাহলে দেখবা কি যে অনেক কোল্ড, অনেক শুষ্ক, ব্যারেন। তো বলতেছে এখানে হাজবেন্ডও এরকম, হাজবেন্ডের ওপরে ওপরে যেরকমই দেখা যাক না কেন, ভেতরে ভেতরে সে অনেক মিথ্যা বিষয় ধারণ করে, অনেক উদাসীন থাকে। ঠিক চাঁদ যেরকম লাইট ধার করে, ধার করে নিজেকে উজ্জ্বল দেখায়, ঠিক এরকমই হাজবেন্ডরাও এরকম, সেটা বলতেছে। আমি ভুলে গেলাম এই সিলভিয়া প্ল্যাথের হাজবেন্ডের নাম কি, আমরা পাবো আর কি নিচের দিকেই। হোয়াট ডাজ, আচ্ছা আমি একটু সার্চ দিয়ে দেখে আসি, আমাদের ওটাও একটা কবি, রাইটার আর কি, ও হেনরি না কি জানো। ও টেড হিউজ, টেড হিউজ। হ্যাঁ, জি স্যার। টেড হিউজের রাইটিং আমরা পাবো মেবি। আমি আমি ভুলে গেছি আছে কিনা তোমাদের সিলেবাসে, তবে আমাদের সময়টাতে ছিল আর কি। টেড হিউজ, তো এই ছিল সিলভিয়া প্ল্যাথের হাজবেন্ড। টেড হিউজ সম্পর্কে যদি আমরা ইয়েতে যাই, উইকিপিডিয়াতে যাই, তাহলে ওর ওয়াইফ সম্পর্কে পেয়ে যাব। ডাইট বর্ন, এই যে স্পাউজেস সিলভিয়া প্ল্যাথ। আরেকটা ছিল এই যে ক্যারল, সিলভিয়া প্ল্যাথ যখন আত্মহত্যা করে তারপরে হচ্ছে ক্যারলকে বিয়ে করেছে। স্যার টেড হিউজের একটা কবিতা আমাদের ফার্স্ট ইয়ারে ছিল পাই। হ্যাঁ, পাইক, পাইক। হ্যাঁ, ওটাই আমি স্মরণ করতে পারতেছিলাম না যে কোথায় আছে বা আছে কিনা। অ্যানিমেল পোয়েট, মানে অ্যানিমেল নিয়ে অনেক কবিতা আছে তার। ইনফ্যাক্ট এখানে মানে আমরা পাবো পাইক সম্পর্কে, কন্ট্রোল এর নাই। এই যে ফ্যাসিনেটেড বাই অ্যানিমেল, তিনি অ্যানিমেলদের দ্বারা ফ্যাসিনেটেড হয়েছিলেন এবং অ্যানিমেল নিয়ে তিনি অনেক কবিতা লিখেছেন, অনেক কিছু করেছেন আর কি। ওকে, আচ্ছা এবার দেখো, হোয়াট ইজ দ্য লাইফ প্যাটার্ন অফ দ্য হাজবেন্ড, হাজবেন্ডের লাইফ প্যাটার্ন কেমন। মানে এখানে প্রশ্নগুলো এমন যে এটা দুনিয়ার সব হাজবেন্ডকে বোঝানো হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, মানে এখানে ওয়াইফ এর মতে, স্পিকারের মতে, হার হাজবেন্ড ইজ লিভিং ইন আ ওয়ার্ল্ড অফ লাক্সারিয়াস এন্ড এনজয়মেন্ট। তার হাজবেন্ড, হ্যাঁ, আমরা তো আর লাক্সারির মধ্যে থাকি না। তো বলতে তার হাজবেন্ড হচ্ছে বসবাস করতেছে খুবই লাক্সারির মধ্যে এবং খুবই আমোদ প্রমোদের মধ্যে। হি ইজ ম্যালিসিয়াস টুয়ার্ডস আদার্স, সে অন্যদের ক্ষেত্রে ম্যালিসিয়াস, অ্যান্ড ডাজন্ট ইভেন কেয়ার টু ডাই ইন পুটিং কোশ্চেন্স হুইচ আর নট অ্যান্সারেবল। এরপরে বলতেছে ডাজন্ট ইভেন কেয়ার টু ডাই, সে হচ্ছে মরার ক্ষেত্রেও কেয়ার করে না, মরার বিষয়েও কেয়ার করে না। ইনপুটিং কোশ্চেন্স মানে যে কোশ্চেন গুলো আনআনসারেবল, সেগুলোর ক্ষেত্রেও সে কোশ্চেন করবে, এবং এই ক্ষেত্রে তোমার কোনো ক্ষতি হোক বা এরকম কিছু তোমার সে কেয়ার করে না। তো বলছে একই হচ্ছে যে তার যে হাজবেন্ড সে হচ্ছে ম্যালিসিয়াস, অন্যদের সাথে খারাপ ব্যবহার করে, হুম, টুয়ার্ডস আদার্স, বা অন্যদের সাথে তার একটা কি বলে পলিউটেড রিলেশন, দূষিত সম্পর্ক রয়েছে, থাকে, কারোর সাথে ভালো ব্যবহার করে না, বিশেষ করে এখানে কারো বলতে ওই ওয়াইফের সাথে আর কি। এবং তাকে এমন এমন কোশ্চেন করে যেগুলো আসলে তোমার কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার মতো না। দ্যাটস দ্যাট ইজ হিজ কমপ্লেইন্টস আর বেসলেস, এই জন্য তার কমপ্লেইনটা, তার মানে হাজবেন্ডের কমপ্লেইন গুলো সবসময় বেসলেস থাকে, ভিত্তিহীন থাকে। Why is the moon ridiculous during
ডে টাইম। কেন হচ্ছে চাঁদ দিনের বেলায় অনেক রেডিকুলাস দেখা যায়, হাস্যকর দেখা যায়? বিং ইনভিজিবল ডিউরিং ডে টাইম, দ্য মুন ইজ অ্যান অবজেক্ট অফ রেডিকিউল টু দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড। বলা হচ্ছে একটা চাঁদ যেহেতু দিনের বেলায় তার কোনো আলো থাকে না, ইনভিজিবল থাকে, সেই জন্য বলা হচ্ছে দিনের বেলায় এটা পৃথিবীবাসীর জন্য, পৃথিবীর মানুষদের কাছে এটা অনেক হাস্যকর একটা বিষয় লাগে। আসলে কিন্তু দিনের বেলা চাঁদ অত দেখতে ভালো লাগে না, আর রাতের বেলা চাঁদ কত সুন্দর। হাউ ডাজ দ্য হাজবেন্ড বিকাম এ রেডিকুলাস ফিগার লাইক দ্য মুন? কিভাবে হাজবেন্ড রেডিকুলাস ফিগার হলো? আচ্ছা, এটা ওই যে এটার সাথে মিল আছে। According to the speaker wife, her husband resembles the moon in the sense that, like the moon, he abuses her with his borrowed light, artificial love, but becomes a ridiculous figure when exposed to light, just as the moon, with its borrowed light, mocks mankind at night, but becomes ridiculous in daytime because of its invisibility. মানে এখানে বলতেছে যে একটা হাজবেন্ড, একটা চাঁদ যেরকম সূর্যের থেকে লাইট ধার করে নেয় এবং রাতের বেলা অনেক উজ্জ্বল দেখায়, কিন্তু দিনের বেলা আসলেই দেখা যায় যে আসলে তার আসলে নিজের কোনো লাইট নাই এবং ভাল লাগে না, এবং তাকে দেখে বোঝা যায় যে রাতের আলোটা তার কৃত্রিম আলো। ঠিক এরকমই একজন হাজবেন্ড, সে উপরে উপরে যতই বলুক যে ভালোবাসি, মানে তার হাজবেন্ডের, সিলভিয়া প্ল্যাথের হাজবেন্ডের কথা বলতেছে, টেড হিউজ সম্পর্কে বলতেছে, সে উপরে উপরে যতই দেখা যায় তাকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটা হচ্ছে আর্টিফিশিয়াল। এবং সে যখন ভালোবাসার যে মুহূর্তগুলো আসে তখন বোঝা যায় যে সে আসলে কেমন ভালোবাসে। এটাই বোঝাচ্ছে, তখন সে রেডিকুলাস হয়ে হয়ে পড়ে। How does the poet produce in The Rival an effect of cold, furious animosity between husband and wife? কিভাবে এই পোয়েট রাইভাল কবিতার ভেতরে একটা কোল্ড ইফেক্ট তৈরি করতেছে, একটা রাগান্বিত শত্রুতা দেখাচ্ছে এই হাজব্যান্ড ওয়াইফের ভেতরে? In the poem, the rival metaphors, subjects, and tone are combined together by the poet to produce an effect of cold, furious animosity between the husband and wife. এখানে তিনি অনেকগুলো মেটাফোর ব্যবহার করতেছেন। সাবজেক্ট, এখানকার যে সাবজেক্টের যে থিম, দ্য রাইভাল, এইটা এবং কথা বলার যে টোন, এই সব কিছু কম্বাইন করে তিনি এখানে একটা ইফেক্ট তৈরি করতেছেন, এই কোল্ড ফিউরিয়াস অ্যানিমোসিটি হাজবেন্ড এন্ড ওয়াইফের ভেতরে, এটা তিনি বোঝাচ্ছেন আর কি। When was the poem Morning Sun written? মর্নিং সং এই কবিতাটা কখন লেখা হয়? The poem was written in 1961 after Sylvia Plath had given birth to her first child, Frida Rebecca Hughes. এই কবিতাটা লেখা হয় 1961 সালে। সিলভিয়া প্ল্যাথ যখন তার প্রথম বাচ্চাটার জন্ম দেয়, তার নাম হচ্ছে ফ্রিডা রেবেকা হিউজেস। আচ্ছা, হোয়াট ইন্ডিকেটস, আচ্ছা, হোয়াট ইনসিডেন্ট হার্ল সিলভিয়া প্ল্যাথ ভেরি মাচ, হার্ট হার্ট সিলভিয়া প্ল্যাথ ভেরি মাচ? কোন ঘটনা সিলভিয়া প্ল্যাথকে অনেক আঘাত দিল, মনে অনেক আঘাত পাইল সে? সিলভিয়া প্ল্যাথ's mother didn't allow her children to attend the funeral of her father who died of toe infection. সিলভিয়া প্ল্যাথের বাবা পায়ের বুড়া আঙ্গুলে ইনফেকশন হয় এবং সেখান থেকে পচন ধরে সে মারা যায়। এবং এই মারা যাওয়ার পরে তার বাবার যে ফিউনারেল, তার বাবার যে হচ্ছে সৎকার, মৃতদেহের সৎকারের এই অনুষ্ঠানে তার ছেলেকে, সিলভিয়া প্ল্যাথস মাদার ডিডন্ট অ্যালাউ হার চিলড্রেন, মানে সে তার আহ, বাচ্চা কাচ্চাকে, অর্থাৎ তার মা তার বাচ্চা কাচ্চাকে, তার মানে সিলভিয়া প্ল্যাথকেও তার বাবার অনুষ্ঠানে যেতে দেয়নি। এটা তাকে অনেক বেশি আঘাত করে। দিস হার রিফিউজাল হার্ট সিলভিয়া প্ল্যাথ ভেরি মাচ। অর্থাৎ সিলভিয়া প্ল্যাথের বাবা যখন মারা যায় তখন সিলভিয়া প্ল্যাথের মা তার বাচ্চাদেরকে, অর্থাৎ সিলভিয়া প্ল্যাথ বা তার আরো যদি ভাই বোন থাকে তাদের সবাইকে তাদের বাবার ওই মৃত্যুর সৎকারের যে কাজ, সেই কাজে, সৎকারের যে কাজ সেখানে তাদেরকে অ্যালাউ করেনি। এবং এই যে তার মা তাদেরকে রিফিউজ করলো, এইটাই সিলভিয়া প্ল্যাথকে অনেক বেশি কষ্ট দিল। হু ইজ অ্যাড্রেসড বাই সিলভিয়া প্ল্যাথ ইন দ্য পোয়েম দ্য রাইভাল? আচ্ছা, কাকে সিলভিয়া প্ল্যাথ এই রাইভাল কবিতার ভেতরে
সম্বোধন করেছেন বা আমাদেরকে বুঝিয়েছেন, রাইভাল দিয়ে কাকে বুঝিয়েছেন। আর হাজবেন্ড ইজ অ্যাড্রেসড ইন দ্য পোয়েম, এখানে তার এই কবিতার ভিতরে তার হাজবেন্ডকে তিনি বুঝিয়েছেন, হাজবেন্ডকে তিনি সম্বোধন করেছেন, ইন্ডিকেট করেছেন। হাউ ডাজ সিলভিয়া প্ল্যাথ মেক এ কম্প্যারিজন বিটুইন এ চাইল্ড অ্যান্ড এ ক্যাট? এখানে একটা চাইল্ড এবং একটা ক্যাটের ভেতরে কিভাবে তিনি কম্পেয়ার করেছেন, তুলনা করেছেন। A child is compared to a cat in the sense that it sucks mother's nipple or swallows, swallows its milk in a manner as a cat does. মানে এখানে তিনি দুইটা, এই ক্যাট এবং একটা ছোট বাচ্চার যে তোমার বাচ্চার ভেতরে যে কম্পেয়ার করেছেন, এটা মূলত তাদের আহ মাতৃদুগ্ধ পান করার যে প্রসেসটা, সেটার জন্য। ছোট বাচ্চাদেরকে এরকমই লাগে, ছোট ওই বিড়ালের বাচ্চাদের মতো মেউ মেউ করে আর কি, ভাল লাগে। আর তারপরে এখানে দেখবা যে আমাদের সিলভিয়া প্ল্যাথ সে কিন্তু তার প্রথম বেবির কথা বলতেছে, এখানকার যত এক্সপিরিয়েন্স তার প্রথমে যে বাচ্চাটা হলো সেটার সেটার ব্যাপারে। তো প্রথম বাচ্চা হওয়াটা এটা বাবা মা দুজনের জন্য বিশেষ কিছু, তাই না? তখন বাচ্চার প্রতিটা স্টেপ, প্রতিটা নড়াচড়া, প্রতিটা মানে জিনিসই ভাল লাগে। আবার শুধু এটাই না, তুমি যদি খুব বেশি ইমোশনাল হও তাহলে দেখবা তোমার প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই এটা ভাল লাগবে। তোমার আগের বাচ্চাটাও ধরো 1 বছরে হাঁটা শিখেছে, কথা বলতে শিখেছে 1.5 বছরে, পরের বাচ্চাটার ক্ষেত্রেও যদি সে এরকমই করে দেখবা আমরা যেন অবাক হই যে, আরে এ বাবা বলতেছে, মা বলতেছে, আরে এটা তো ওয়ার্ড বলে ফেলতেছে, পুরো সেন্টেন্স বলে ফেলতেছে। এটা আমরা কিন্তু অবাক হয়ে যাই, তাই না? তো প্রতিটা বাচ্চার জন্মই হচ্ছে মানে নতুন নতুন জিনিস নিয়ে আসে, একই জিনিস, ওই কথা বলা শেখা, ওই হাঁটা শেখা, একই জিনিস, কিন্তু তারপরেও মজা লাগে প্রতিটা বাচ্চার ক্ষেত্রেই। আর আমরা যারা লিটারেচারকে বুঝি, আমরা লিটারেচারকে মানে অন্তরে স্থান দেই, ভাল লাগে আমাদের, তারা দেখবে এই জিনিসগুলো আরো বেশি কাজ করবে। যেমন ধরো, যাদের ওই যে ফার্স্ট ইয়ারে তোমরা একটা কবিতা পড়েছিলে না, ফার্নহিল, ডাইলান থমাসের, ওই কবিতা পড়ার পরে ছোটবেলাকে যারা মিস করেছো তারা হচ্ছে তোমার নিশ্চয়ই লিটারেচার মানে তারা আর কি লিটারেচার ভালো বুঝবে, লিটারেচারের রস যেটা সেটা তারা ভালো বুঝবে। তারপরে এই যে আমি মনে হচ্ছে ইয়াকে পড়াচ্ছিলাম, তোমাদের কি মনে হয় পড়ালাম না ডাইলান থমাসের কাহিনী? তো ডাইলান থমাসের এটা যদি তোমার পড়ে যদি ভাল লাগে বা তোমার যদি মনে হয় যে হ্যাঁ এটা তোমাকে ফিল দেয়, তার মানে তুমি লিটারেচার বুঝতেছো, লিটারেচারের স্বাদ পাচ্ছো। তো ঠিক তেমনি তুমি যদি লিটারেচারের স্বাদ পাও তাহলে তুমি এই ছোট ছোট জিনিসগুলো ভেতরে তুমি স্বাদ পাবা। ছোট বিড়ালের মিউ মিউ এর ভেতরে শব্দ, একটা কবুতরের বাচ্চা হাতে নিয়ে তুমি মজা পাবা, তুমি একটা ফুল হাতে নিয়ে তুমি আশ্চর্য হবা যে ফুলটার গঠন প্রণালী দেখে। মানে এইসব রোমান্টিসাইজ করবা, এইসব ছোট ছোট জিনিসকে তোমার রোমান্টিক মনে হবে অনেক। আহ, তো ঠিক এরকমই যে বাচ্চা কাচ্চার ক্ষেত্রে এরকমটাই হয়। হোয়াট ইজ দ্য পোয়েম ক্রসিং দ্য ওয়াটার অ্যাবাউট? ক্রসিং দ্য ওয়াটার এটা কি সম্পর্কে এই কবিতাটা? দ্য পোয়েম ইজ অ্যাবাউট এ মিস্টিক্যাল জার্নি অফ দ্য সোল ইন দ্য আন্ডারওয়ার্ল্ড। এই কবিতাটা মূলত ক্রসিং দ্য ওয়াটার, এটা মূলত একটা সোল, সে পানির নদীকে ক্রস করে ওপারে যাচ্ছে। তো এখানে ক্রস করে ওপারে যাওয়া বলতে যে এটা একটা একটা রহস্যময় একটা জার্নি, মিস্টিক্যাল একটা জার্নি, যেখানে সোল মরার পরে তারা আন্ডারওয়ার্ল্ডে চলে যাচ্ছে। আমরা আমরা দেখবা আমাদের আমাদের মনের মধ্যে এরকম হয় যে আমরা মারা যাওয়ার পরে আমাদের রুহুটা মনে হয় আকাশে উড়ে চলে যাচ্ছে, তাই না? আমরা জানি যে আল্লাহর অবস্থান কোথায়, টপে, ওপরের দিকে। তো অ্যাকচুয়ালি ওপর বলে কিছু আছে, পৃথিবী যখন গোল একটা মহাশূন্যের ভেতরে ভাসতেছে তখন ওপর কোন দিকে? ওপরটা কোন দিকে তখন? কারণ তুমি যদি এখান থেকে বাংলাদেশ থেকে ওপর চিন্তা করো, সৌদি আরবে গিয়ে তো ওপর তো এটা একটু অন্যদিকে, তাই না? আমেরিকায় গিয়ে ওপর তো ঠিক তুমি যেটাকে নিচ বলতেছো সেটাই তো আমেরিকার উপর। তো জিনিসটা এরকমই তো, আন্ডারওয়ার্ল্ডে যাক আর ওপরেই হোক সেটা ওই একই রকমই বোঝায়, যেহেতু আমরা গোল পৃথিবীতে বসবাস করি। আচ্ছা, হোয়াট ডাজ দ্য টাইটেল ক্রসিং দ্য ওয়াটার সিগনিফাই? দ্য টাইটেল ক্রসিং দ্য ওয়াটার সিগনিফাইজ এ মিস্টিক্যাল জার্নি ইন দ্য সোল, আচ্ছা, অফ দ্য সোল ইন আন্ডারওয়ার্ল্ড, এই একই প্রশ্নের উত্তর দুটাই। যে একটা রহস্যময় জার্নি যেটা আন্ডারওয়ার্ল্ডে যাচ্ছে, সোলগুলো মৃত্যু মরার পরে, সেটাকে সিগনিফাই করতেছে। হোয়াট ইজ দ্য পোয়েম ওয়ার্ডস অ্যাবাউট? ওয়ার্ডস কবিতাটা কি সম্পর্কে? দ্য পোয়েম ওয়ার্ডস ইজ
অ্যাবাউট দ্য ফ্যাক্ট, অ্যাবাউট দ্য অ্যাক্ট অফ রাইটিং। ওয়ার্ডস বলতে এখানে লেখালেখির যে কাজ, কবিতা লেখা, গল্প লেখা, এই লেখালেখির কাজটাকে বোঝাতে এখানে ওয়ার্ডস, মানে এই ওয়ার্ড কবিতার ভেতরে বোঝানো হচ্ছে লেখালেখির কাজটাকে। হোয়াট ডাজ নিউ স্ট্যাচু রেফার টু, রেফার টু ইন দ্য পোয়েম মর্নিং সং? মর্নিং সং এর ভেতরে নিউ স্ট্যাচু বলতে কি বোঝাচ্ছে? দ্য নিউ বর্ন চাইল্ড ইজ কম্পেয়ার টু নিউ স্ট্যাচু এক্সপোজ টু দ্য এলিমেন্টস। নিউ স্ট্যাচু দিয়ে মূলত এখানে ছোট নতুন বাচ্চা জন্মগ্রহণ করতেছে সেটাকে বোঝানো হচ্ছে। দ্যাট ইজ দ্য চাইল্ড বিকামস ফর দ্য প্রেজেন্ট দ্য সেন্টার অফ দ্য ফ্যামিলিজ ওয়ার্ল্ড। এর কারণ কেন কেন জানি এটাকে নতুন স্ট্যাচু বলতেছেন? দেখবে একটা স্ট্যাচু যখন নতুন হয় সেটাকে মানুষ কিন্তু খুব যত্ন সহকারে দেখে, অনেক মানুষ দেখতে আসে। বাট একটা সময় গিয়ে ওর উপর, মাথার উপরে কাকে পায়খানা করে দিলেও কোনো সমস্যা হয় না, মানুষের অত ইয়ে করে না। ঠিক তেমনি একটা ছোট বাচ্চা যখন জন্ম নেয়, দেখবে আশেপাশে বাড়ি ঘরের মানুষজন আসতেছে, মিষ্টি নিয়ে আসতেছে, তোমার আত্মীয় স্বজনেরা আসতেছে, এবং ওই বাচ্চাটা ছোট থেকে মোটামুটি 10-12 বছর পর্যন্ত যা করবে তাই ভাল লাগবে, এবং সবাই অবাক হয়ে যাবে, আরে এই বাচ্চা হাঁটা শিখে গেল, কথা বলা শিখে গেল, বাবা বলতেছে, মা বলতেছে, হাসলো। একটা বাচ্চা হাসতেও কিন্তু, কান্না তো প্রথম দিন থেকেই শুরু করে, কিন্তু হাসার ব্যাপারটা কিন্তু মোটামুটি 3-4 মাস লাগে, তারপরে তার হাসতে পারে আর কি সে। তো আমার বাচ্চা আজকে হাসলো, আমি এটা বললাম আর সে বলল, সে মা বলল, বাবা বলল, দাদা বলল, 4-5 মাস বয়স থেকে এরকম বলা শুরু করে। তো এইগুলো সবসময় জন্য নতুন নতুন লাগে, এবং পুরো ফ্যামিলির মজা বা পুরো ফ্যামিলির কনসেন্ট্রেশন পুরোটাই ওই বাচ্চাকে ঘিরেই থাকে যদি সেটা প্রথম বাচ্চা হয়। এবং দেখবা যে বাচ্চারা, যখন তুমি তোমাদের বাচ্চাকে নিয়ে, তুমি হয়তো তোমার বাবার বড় মেয়ে, তোমার নিচে হয়তো বা ছোট ভাইটাই আছে, বা ইমিডিয়েট একটা বড় ভাই থাকতে পারে তোমার বাড়িতে, তোমার বাচ্চাটাই প্রথম নাতি তাদের, বা নাতনি। দেখবা যে তুমি যখন বাচ্চাকে নিয়ে যাচ্ছ তাদের বাড়িতে, তোমার কোনো যত্ন নাই, নাতি কি করবে না করবে এগুলাই সব নাতি নাতনিকে নিয়ে তারা ব্যস্ত। তো মানে এক কথায় তুমি বাচ্চা যদি প্রথম হয়, সেটা পুরো বাড়ির কনসেন্ট্রেশনটা সেখানে থাকে, সেই জন্য তাকে বলা হচ্ছে নিউ স্ট্যাচু। হুজ হুজ রাইভালরি ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম দ্য রাইভাল? হাজব্যান্ড ওয়াইফের যে রাইভালরি সেটা এখানে পাওয়া যাচ্ছে। হাউ ডাজ এ মাদার রিজেম্বলস ক্লাউড? একটা মা কিভাবে মেঘের মতো, মেঘের সাথে রিজেম্বল করে? ইন গিভিং বার্থ টু এ চাইল্ড এ মাদার রিজেম্বল এ ক্লাউড হুইচ ইজ কুইকলি ফর্মড অ্যান্ড আনফর্মড। একটা মা, তোমার একটা মেঘ যেমন হঠাৎ করেই তোমার গঠিত হয়, হঠাৎ করে দেখা যায় কিছু অংশ ভেঙে আরেক জায়গায় চলে গেল, বা কিছু অংশ বৃষ্টিপাত হয়ে নামলো, ঠিক একজন মাও তাই। এ ফেনোমেনন দ্যাট ডিটেলস থ্রু এ প্রসেস অফ, আচ্ছা, ইটসেলফ টু এ মিরর হুইচ ইজ রিফ্লেক্ট। আচ্ছা, এটা এটা একটা মায়ের ক্ষেত্রে সাডেন চেঞ্জ হয়, এখানে যেভাবে বলছে এভাবে না লিখলেও হবে। হ্যাঁ, তুমি এভাবে বলবো যে একটা মায়ের ভেতর সাডেন চেঞ্জ হয়, একটা ক্লাউডের ভেতরেও সাডেন চেঞ্জ হয়, এন্ড দ্যাটস ওয়াই এই দুইটার ভেতরে একটা রিজেম্বল দেখা যায়। একটা মা কিভাবে হয়, একটা মা মা হওয়ার আগে একরকম থাকে। দেখবা তুমি তুমি তোমার মা হওয়ার আগে বা খালা হওয়ার আগে দেখবা বাচ্চা কাচ্চা পায়খানা করেছে, প্রস্রাব করেছে, এরকম করবা। বা যখনই তুমি খালা হয়ে যাবা, মানুষের সময় মা হওয়ার আগে তো অনেকে খালা হয়, তাই না? তো খালা হয়ে গেলেই দেখবা যে তোমার ঘাড়ে ওই তোমার বোনের মেয়েটা বা বাচ্চা ছেলেটার দায়িত্ব পড়ে গেছে। বাড়িতে আসলে তুমিই তাকে খাওয়াচ্ছ, তুমিই তাকে সবকিছু কাজ করে দিচ্ছ। তারপরে তুমি যখন মা হচ্ছে তখন তো তোমাকে সবই করতে হবে, তুমি খাইতে বসছো, সুস্বাদু খাবার খাচ্ছো, এই সময় তুমি যেখানে প্রস্রাব পায়খানার গন্ধ তুমি সহ্য করতে পারো না, বাট এখন তোমার ওইটা ওই 2-4 দিন ইয়ে করতে করতে সহ্য হয়ে যাচ্ছে। তো এই যে তুমি একটু আগেই, মা হওয়ার আগেই, কয়েকদিন আগেই তুমি একরকম ছিলা, মা হওয়ার পরেই যে পরিবর্তনটা হয়ে গেল, এটাই হচ্ছে ক্লাউডের সাথে তোমার মানে রিজেম্বলটা করতেছে আর কি, সাদৃশ্যটা দেখা যাচ্ছে। একটা ক্লাউড যেমন যখন তখন চেঞ্জ হয়, ঠিক একজন মাও সেরকম হচ্ছে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ইমেজ অফ দ্য পোয়েম দ্য রাইভাল? রাইভালের সেন্ট্রাল ইমেজটা কি? দ্য মুন ইজ দ্য সেন্ট্রাল ইমেজ অফ দ্য পোয়েম দ্য রাইভাল। এখানে মুনটা হচ্ছে সেন্ট্রাল ইমেজ। The speaker wife compares her husband several times to the moon to expose the characteristics to the readers. তার হাজবেন্ডের ক্যারেক্টারিস্টিক্সটা রিডারদের উদ্দেশ্যে, রিডারদের কাছে এক্সপোজ করার জন্য, খোলাসা করার জন্য তিনি মূলত তার হাজবেন্ডকে এই মুনের সাথে কম্পেয়ার করতেছেন। আচ্ছা, তো এই হচ্ছে সিলভিয়া প্ল্যাথের যে গুরুত্বপূর্ণ যে ব্রিফ কোশ্চেন গুলো, সেগুলো সামনের দিন আমরা এখান থেকে শর্ট কোশ্চেন পড়বো। আর আজকের ক্লাসে এই পর্যন্তই, তোমাদের কিছু জানার থাকলে বলার থাকলে বলো।
কারো কিছু জানার থাকলে বলা থাকলে বলো। আচ্ছা স্যার, হচ্ছে আপনি যে লিটারারি ক্রিটিসিজম কবে থেকে মানে ক্লাস নেবেন? লিটারেরি এটা কি? ক্রিটিসিজম জি এটাও হতে পারে যে এই পার্টটা শেষ করার পরেও নিতে পারি, আবার হতে পারে যে আরো অনেক পরে নিতে পারি। আমাদের একটা করে পার্ট পড়তে পড়তে তো সময় লাগতেছে মোটামুটি 1.5 মাস করে। তো যখন দেখবো যে পরীক্ষা টরীক্ষা আগায় আসতেছে তখন একটু আমরাও একটু দ্রুত আগাবো। তবে সবই পড়বো, এটা নিয়ে টেনশনের কিছু নাই, সবই পড়ে ফেলবো। এই পার্টটা শেষ করে যদি তোমরা বলো সবাই, তাহলে আমরা লিটারেরি ক্রিটিসিজম ধরবো, কোনো সমস্যা নাই। স্যার, জি স্যার, ক্লাসিক্স ট্রান্সলেশন আর ক্রিটিসিজম এই দুইটা একটু হার্ড তো, কোনটা? এটা একটু ভালোভাবে পড়ায়েন। ও আচ্ছা, ইনশাল্লাহ ট্রাই করব। এই এই দুইটা। জন্য এটা একটু সময় নিয়ে ভালোভাবে পড়ালে ভালো হয় এই দুইটা। ও, ওই যে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন আর লিটারারি ক্রিটিসিজম এই দুইটা সাবজেক্ট। আচ্ছা, সময় নিয়ে পড়াবো, সমস্যা নেই। এই জন্য আগে ভাগে ধরলে ভালো হয়। ও, ওকে ঠিক স্যার। আছে, আমরা এই পার্টটা শেষ করে ওটা ধরবো তাহলে। এই ওকে, পার্টটা আমাদের তো মনে আসসালামু হয় আলাইকুম। এই যে আর 2 দিন ক্লাস নিলে হয়ে যাবে, 2-3 দিন ক্লাস নিলে হয়ে যাবে আমাদের। যদি ইয়েতে চলে যাই, সিলভিয়া প্ল্যাথ, এই যেখানে ধরো 2 দিন ক্লাস নিব, 3 দিন দুইটা করে কোশ্চেন পড়তেছি, তো দুইটা করে কোশ্চেন পড়বো। আর একদিন হচ্ছে ব্রিফ কোশ্চেন। এই যে ব্রিফ কোশ্চেন কালকে আমরা ব্রিফ কোশ্চেন শেষ করে ফেলবো, মানে এই সপ্তাহের ভেতরে আমাদের শেষ হয়ে যাবে। সামনে শনিবারের দিক থেকে আমরা তাহলে এই তোমার এখান থেকে পড়বো। এই দুইটা আমাদের শেষ হয়ে যাচ্ছে, তো আমরা চলে যাব তাহলে এই কয়েকটা ওভারটেক করে আমরা ক্লাসিক্স ইন ট্রান্সলেশন শুরু করব। তারপরে এই দুইটা শেষ করব, এই দুইটা শেষ করতেছি আমরা, এই দুইটা শেষ করে আবার আমরা এইদিকে যাব, সমস্যা নেই। ওকে ওকে তাহলে। স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো ঠিক আছে তাহলে, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। কালকে ক্লাস আছে, কিন্তু কালকে ক্লাস হবে।